ভার্সিটির ক্যাম্পাসে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আরিশা, সায়রা ও মাইশা। যদিও এখন কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল নেই, পুরনো পাতা ঝরে গিয়ে এখন নতুন কচি পাতা গজাচ্ছে। ওরা তিনজন প্রাণের বন্ধু, যেন তিন দেহ এক প্রাণ। ভার্সিটির গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে ছুটির শেষে যে যার বাসায় না ফেরা পর্যন্ত ওরা একসাথেই থাকে। তিনজনের পোশাকও প্রায় একই রকম হয়। আজ তিনজনেই একই ডিজাইনের ফ্লোরাল লং গাউন পরেছে। সায়রার পরনে সাদা রঙের গাউন ও ম্যাচিং হিজাব, আরিশার পরনে পেস্ট কালার এবং মাইশার পরনে বেবি পিঙ্ক গাউন। ওরা তিনজন সবসময় সবকিছু একে অপরের সাথে শেয়ার করলেও সায়রা নিজের জীবনের গভীর দুঃখগুলো সচরাচর কাউকে বলে না। সে কারোর করুণা বা সহানুভূতি চায় না। তাদের দুষ্টুমি দেখে কেউ বুঝতেই পারবে না যে সায়রার মনে এত কষ্ট লুকিয়ে আছে। ওরা তিনজনই ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শাহরু, কি বলছিস তুই? আজ জয়েন করা ওই হ্যান্ডসাম ইংরেজি লেকচারার আরাব সাওরিয়ার তোর বর? মাইশার কথা শুনে সায়রা আর আরিশা বিরক্ত হয়ে ওর দিকে তাকালো। সায়রা ঝাড়ি দিয়ে বলল, মাইশু, তুই চুপ করবি? সকাল থেকে তুই হ্যান্ডসাম হ্যান্ডসাম করে যাচ্ছিস। লোকটা মোটেও হ্যান্ডসাম না, বরং ম্যানার্সলেস একটা লোক। তুই যা বল আরাব স্যার কিন্তু দারুণ হ্যান্ডসাম। কি সুঠাম দেহ আর কণ্ঠস্বর তো জাস্ট অসাম। চোখ দুটো দেখেছিস? আর ঠোঁট দুটো যখন চেপে রাখে মনে হয় যেন মনে মনে কোনো দৃঢ় প্রতিজ্ঞা করছে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম রে। হায় রে, আমার প্রথম ক্রাশ, সে কিনা আমার বেস্ট ফ্রেন্ডের বর। মাইশার আহাজারি শুনে আরিশা বিরক্ত হয়ে বলল, তোর প্রথম ক্রাশ? তুই তো যাকে দেখিস তার ওপরেই ক্রাশ খাস। এখানে এসে আধিক্যতা করিস না, একদম গাল ভেঙে দেব। মিথ্যাবাদী ঢঙি একটা। তুই কি করে জানবি ক্রাশ খাওয়ার মজা? যখন হ্যান্ডসাম ছেলেরা সামনের দিকে যায় তখন বুকের ভেতর কেমন উড়ু উড়ু করে। আর ক্রাশ খাওয়া এখন একদম ন্যাচারাল বিষয়। ওটা তো বাংলাদেশের জাতীয় খাবার, জানিস না? ওটা না থাকলে জীবনটাকে জীবনই মনে হয় না। তাহলে আমরা বোধহয় ওই জাতীয় খাবার খাই না দেখেই আমাদের জীবনটা জীবন না, তাই তো? আরিশা টিপ্পনি কাটলো। মাইশা কিছু বলতে যাবে অমনি সায়রা দুজনকে ধমক দিয়ে বলল, চুপ! তোরা দুজন যদি আর একটাও কথা বলিস তবে দুজনেরই মুখ ভেঙে দেবো আমি। তোরা একসাথে হলেই ঝগড়া শুরু করে দিস কেন? শারু, তুই আমাকে ধমক দিচ্ছিস কেন? আরুকে ধমক দে। ও সবসময় আমার ক্রাশ খাওয়ার ওপর নজর দেয়। ওর জন্যই আমি শান্তিতে ক্রাশ খেতে পারি না। দেখ, আজকে ওর নজরের কারণেই ভুল মানুষের ওপর ক্রাশ খেয়ে বসলাম। চুপ করতে বলেছি তোদের, আর একটাও কথা যেন না শুনি। সায়রার ধমক খেয়ে আরিশা আর মাইশা মুখে আঙুল দিয়ে সায়রার দিকে তাকিয়ে রইল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। ওদের কাণ্ড দেখে সায়রা হো হো করে হেসে উঠল। সায়রাকে হাসতে দেখে বাকি দুজনও যোগ দিল। ওরা বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারে না। হাসতে হাসতে কিছুক্ষণ পর আরিশা বলে উঠল, আচ্ছা, আমরা যে ওই পেট মোটা স্যারের লেকচার না শুনে এখানে বসে আছি, কাল যদি জিজ্ঞেস করে ক্লাসের সময় কোথায় ছিলে তখন কি করবি? সায়রা আয়েশ করে উত্তর দিল, কালকেরটা কাল দেখা যাবে। কালকের কথা ভেবে আজকের সুন্দর সময়টা কেন নষ্ট করছিস? আরিশা আর কিছু বলল না। তিনজনে মিলে আবার আড্ডায় মেতে উঠল। হাসাহাসি আর খুনসুটিতে একে অপরের গায়ের ওপর গড়িয়ে পড়তে লাগলো তারা। তাদের এই হাসাহাসি আর দুষ্টুমি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল একজন, যে আর কেউ নয়, আরাব শাওরিয়ার। ভার্সিটির দ্বিতীয় তলার করিডোরে দাঁড়িয়ে সে তার প্রিয় বন্ধু ফারহানের সাথে ফোনে কথা বলছিল। কথা শেষ করে যাওয়ার সময় হঠাৎ তার চোখে যায় কৃষ্ণচূড়া গাছের নিচে বসা তিন রমণীর দিকে, যারা কথা বলতে বলতে হাসাহাসি করছে এবং হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের ওপর গড়িয়ে পড়ছে। আরাব ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারল ওটা তার মেনে না নেওয়া বউ সায়রা আর তার ছোট্ট বোন আরিশা। তাদের সাথে সম্ভবত তাদের আরেক বন্ধু আছে। তবে আরাব সবচেয়ে বেশি অবাক হলো সায়রাকে এভাবে হাসতে দেখে। যে মেয়েটা বাসায় সবসময় গম্ভীর মুখ করে থাকে, তার মুখে এমন খিলখিল করে হাসি সত্যিই আশ্চর্যের বিষয়। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই আরাবের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে চোখ দুটো লাল হয়ে উঠল। সে গটগট শব্দে সেখান থেকে চলে গেল।
তোমরা ভার্সিটিতে পড়তে আসো নাকি আড্ডা দিতে? হঠাৎ এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তিনজনই চমকে পেছনে ফিরল। তাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আরাব। সায়রা প্রথমটায় ভড়কে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে তাকালো। কিন্তু আরিশা আর মাইশা ভয়ে সায়রার হাত খপ করে চেপে ধরল। তিনজনকে চুপ করে থাকতে দেখে আরাব আবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসে লেকচার চলছে আর তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ? ক্লাস না করে কিসের এত গল্প তোমাদের? আরাবের কড়া কথা শুনে সায়রা কিছু বলতে যাবে, তার আগেই আরিশা আমতা আমতা করে বলল, আ আসলে ভাইয়া খুব খিদে পেয়েছিল, ক্যান্টিনে খেতে গিয়েছিলাম। খেতে খেতে লেকচারের অর্ধেক সময় পার হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম অর্ধেক লেকচার শুনে কি করব, তাই এখানে এসে কথা বলছিলাম। যখন বিরতি ছিল তখন না খেয়ে তোমাদের ক্লাসের সময় কেন খেতে হবে? আরাবের কথা শুনে সায়রা মনে মনে বেশ বিরক্ত হলো। সে বিড়বিড় করে ভাবলো, আজব লোক রে বাবা, খিদে কি আর বলে কয়ে আসে যে বিরতির সময় লাগবে আর তখনই খাবো? খিদে যখন পাবে তখনই তো খাবো। তবুও যেহেতু সে এখন শিক্ষক, তাই অভদ্রতা করা যাবে না। সায়রা ভদ্রতা বজায় রেখেই কিছুটা বিরক্ত কণ্ঠে বলল, সরি, বিরতির সময় খিদে পায়নি, এখন খিদে পেয়েছিল তাই খেতে গিয়েছি। সায়রার স্টান জবাব শুনে আরাব তার দিকে কড়া চোখে তাকালো। মুহূর্তেই দুজনের চোখে চোখ পড়ে গেল। আরাব কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল, কিন্তু সায়রা বেশিক্ষণ দৃষ্টি ধরে রাখতে পারল না। সে দ্রুত চোখ নামিয়ে নিল। আরাবও নিজের চোখ সরিয়ে নিল এবং বলল, যারা নিজের খিদের ওপর আর নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, আমি মনে করি তাদের উচ্চশিক্ষার আশা করা মানেই সময়ের অপচয়, কারণ তারা জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নিতেই ভুল করে। আরাব যে তাকে অপমান করে খোঁচা দিয়ে কথা বলছে সেটা সায়রা বেশ ভালোভাবেই বুঝতে পারল। অপমানে তার চোখে জল চলে আসছিল, কিন্তু সে তা আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, আর আমি কি মনে করি জানেন স্যার, যারা নিজের খিদের ওপর আর নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে তারাই আসলে জীবনের ভুল সিদ্ধান্তগুলো নেয়। কারণ আমরা যা করার তা সরাসরি সামনেই করি, কিন্তু কিছু কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে যারা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না, বরং অন্যের ওপর ছেড়ে দেয়, আর এভাবেই তারা অন্য একজনের জীবনটাও নষ্ট করে দেয়। আশ্চর্যের বিষয় হলো সেই মানুষগুলোই আবার অন্যকে জীবন নিয়ে বড় বড় লেকচার দেয়। ব্যাপারটা বেশ হাস্যকর না স্যার? সায়রার কথা শুনে আরাবের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে চোখ দুটো লাল হয়ে উঠল। সে কটমট করে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার দিকে তাকালো। আরাবের এমন রুদ্রমূর্তি দেখেও সায়রা একটুও ভড়কালো না, বরং শান্ত থেকে আরিশা আর মাইশার দিকে তাকিয়ে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? ছুটি হয়ে গেছে, চল। কথাগুলো বলেই সায়রা আরাবকে পাশ কাটিয়ে চলে গেল। আরিশা আর মাইশা অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং সায়রার পিছু নিল। এদিকে আরাব হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রার যাওয়ার দিকে তাকিয়ে রইল, যেন দৃষ্টি দিয়েই তাকে ভস্ম করে দেবে। আরাব বেশ বুঝতে পারল সায়রা তাকেই পরোক্ষভাবে অপমান করে মেরুদণ্ডহীন পুরুষ বলেছে। আরাব রাগে বিড়বিড় করে বলল, এই মেয়ের এত সাহস কোত্থেকে আসে আমি বুঝতে পারি না। বাসায় কথা শোনায় তো শোনায়, এখন ভার্সিটিতেও আমাকে অপমান করছে। আমি যে তার শিক্ষক, সেই ন্যূনতম সম্মানটুকুও দিচ্ছে না। এই মেয়েকে আমি দেখে নেব, তুমি কতদিন নিজেকে এভাবে সাহসী দেখাতে পারো, আমিও দেখব। ভার্সিটি থেকে ফিরে সায়রা আর আরিশা দুজনেই গোসল করে। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আসরের আজানের পর তাদের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দুজন নামাজ পড়ে নিচে নেমে এলো। নিচে নেমেই সায়রা চমকে গেল। তার এই চমকের কারণ হলো তার সেই প্রিয় বিড়ালটি, যা সায়রার ভাইয়া যাওয়ার আগে তাকে এনে দিয়েছিল। সায়রা তার আর ভাইয়ার নামের সাথে মিলিয়ে বিড়ালটার নাম রেখেছিল স্নো। আহসান শাহরিয়ার একটি বাস্কেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। বাস্কেটের ভেতরে গুটিসুটি মেরে বসে আছে ধবধবে সাদা লম্বা পশমযুক্ত বিড়াল স্নো। সায়রা দৌড়ে গিয়ে স্নোকে বাস্কেট থেকে বের করে বুকে জড়িয়ে নিল।
স্নো যেন তার পরিচিত বুকের ওম পেয়ে সায়রার গায়ে মাথা ঘষে মিউ মিউ করে উঠল। তা দেখে সায়রা হেসে আরো নিবিড়ভাবে স্নোকে জড়িয়ে ধরল। তাকে ফিরে পেয়ে সায়রা অত্যন্ত খুশি হয়ে আহসান শাহরিয়ারকে ধন্যবাদ জানালো। সায়রাকে এমন প্রাণোচ্ছল ভাবে হাসতে দেখে আহসান শাহরিয়ারও মুচকি হাসলেন। তিনি কিছু বলতে যাবেন তার আগেই আরিশা উত্তেজিত হয়ে সায়রার কাছ থেকে বিড়ালটি কেড়ে নিল এবং আদর করতে লাগলো। সায়রার বাবা বিড়ালটি আহসান শাহরিয়ারের কাছে পাঠিয়েছেন। গত কয়েকদিনের এত সব ঝামেলার মাঝে সায়রার একদম মনেই ছিল না স্নোর কথা। ফাইনালি স্নো এখন আমাদের সাথে পার্মানেন্টলি থাকবে। সারু চল, স্নোর থাকার ব্যবস্থা করতে হবে আমাদের। আরু থাকার ব্যবস্থা পরে করব। চল আগে স্নোকে কিছু খেতে দিই। কখন থেকে না খেয়ে আছে কে জানে। সায়রার কথায় সায় দিয়ে আরিশা বলল, চল রান্নাঘরে গিয়ে দেখ কি কি আছে। এখন আপাতত ঘরোয়া কিছু খাওয়াই, কাল ভার্সিটি থেকে ফেরার সময় ক্যাট ফুড নিয়ে আসবো। দুজনে রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে শারমিন শাহরিয়ার বিকেলের নাস্তা তৈরি করছিলেন। ওদের দেখে তিনি জিজ্ঞেস করলেন কেন এসেছে। দুজনেই জানালো স্নোকে খাওয়ানোর জন্য কিছু নিতে এসেছে। শারমিন শাহরিয়ার আরিশার কোলে স্নোকে দেখে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু মেয়ে দুটোর আনন্দ দেখে আর কিছু বললেন না। তিনি ফ্রিজ থেকে দুধ বের করে দিলেন। ওরা খুশি মনে দুধের বোতল আর এক বাটি নিয়ে স্নোকে খাওয়াতে বেরিয়ে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ারের মুখে হাসি ফুটে উঠল। সায়রা আর আরিশা ড্রয়িং রুমে বসে স্নোকে দুধ খেতে দিল। ওরা দুজন সোফায় বসে মুগ্ধ হয়ে তা দেখছিল। ঠিক তখনই সেখানে প্রবেশ করলো আরাব। ড্রয়িং রুমের এই দৃশ্য দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো। সে গটগট পায়ে সামনে এগিয়ে চিৎকার করে উঠল, আম্মু, আম্মু, বাসায় এই বিড়াল কে নিয়ে এসেছে। আরাবের চিৎকারে স্নো ভয় পেয়ে দৌড়ে সায়রার কাছে চলে গেল। সায়রা আলতো করে ওকে কোলে তুলে নিল। চিৎকার শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন শারমিন শাহরিয়ার। মাকে দেখেই আরাব আবার বলে উঠল, আম্মু তুমি জানো বিড়ালের লোমে আমার মারাত্মক অ্যালার্জি, তার ওপর আমি এগুলো একদম সহ্য করতে পারি না। তাও বাড়িতে বিড়াল নিয়ে আসলে কেন। শারমিন শাহরিয়ার এই বিষয়টাই ভয় পাচ্ছিলেন। আরাবের বিড়ালে অ্যালার্জি আছে জেনেও মেয়ে দুটোর খুশি দেখে তিনি না করতে পারেননি। তিনি চিন্তিত মুখে একবার সায়রা আর আরিশার দিকে তাকালেন। সায়রা স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে, কিন্তু আরিশা ভয়ে সায়রার হাত শক্ত করে ধরে রেখেছে। তিনি আরাবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, স্নো সায়রার বিড়াল, আমি ওকে এখানে নিয়ে আসার অনুমতি দিয়েছি। মায়ের কথা শুনে আরাব অবাক হয়ে তাকিয়ে রইল। তার অ্যালার্জি আছে জানা সত্ত্বেও আম্মু এই মেয়েটার জন্য বিড়াল রাখার অনুমতি দিয়েছে। আরাব নিজের রাগ সামলে নিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু আমার বিড়ালে সমস্যা হয় জেনেও তুমি কিভাবে পারমিশন দিলে। এই বাড়িতে বিড়াল থাকতে পারবে না। যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই ফেরত দিয়ে আসতে বলো। আরাবের কথা শুনে এতক্ষণ চুপ করে থাকা সায়রা বলে উঠল, একদম না, আমার স্নো কোথাও যাবে না। আমি যতদিন এই বাড়িতে আছি আমার স্নো থাকবে। আমি চলে গেলে স্নো আমার সাথেই চলে যাবে। তা যাবে কখন তুমি আর তোমার সোকল স্নো। আরাব তাচ্ছিল্যের স্বরে বলল, সেটা তো আপনিই ভালো জানেন। সায়রা স্টান জবাব দিল। আরাব পাল্টা কিছু বলতে যাবে তার আগেই শারমিন শাহরিয়ার দুজনকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। তিনি কড়া স্বরে বললেন, আরাব তোমার সমস্যা হলে তুমি বিড়াল থেকে দূরে থাকবে, কিন্তু সায়রা তার বিড়াল এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মায়ের কথা শুনে আরাব রাগে হাত মুষ্টিবদ্ধ করে গটগট শব্দে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেললেন। সায়রা আর আরিশা স্নোকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। বারান্দায় আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আরাব। আবহাওয়া বেশ ঠান্ডা, বাইরে হিমশীতল বাতাস বইছে, কিন্তু আরাবের সেদিকে কোনো হুঁশ নেই। রুমে এসে ফ্রেশ হয়ে ভার্সিটির কিছু কাজ শেষ করে কফি হাতে বারান্দায় এসেছে সে। কফিতে চুমুক দিচ্ছে আর কি যেন গভীরভাবে ভাবছে। কফি শেষ করে ফোন হাতে নিয়ে ফেসবুকে একটি আইডিতে ঢুকলো। আইডিটির নাম মায়াপরীর ছায়া। আরাবের প্রতিদিনের কাজই এটা। যখনই কাজ থেকে একটু অবসর পায় তখনই ফেসবুকে ঢুকে চেক করে আইডি অ্যাক্টিভ হয়েছে কিনা।
আরাবের প্রতিদিনের কাজ এটা। যখনই কাজ থেকে একটু ফ্রি হয় তখনই ফেসবুক ঢুকে চেক করে আইডি অ্যাক্টিভ হয়েছে কিনা। কিন্তু প্রতিদিনের মতো আজকেও হতাশ দীর্ঘশ্বাস ফেলল আরাব। সে দূর আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে পাহাড় সমান শূন্যতা। আরাব বিড়বিড় করে বলল, তুই কোথায় দোস্ত? কোথায় নিয়ে গেছিস আমার মায়াপরীকে? 4টা বছর হতে চলল, আমি এখনো তোদের খোঁজ পাইনি। আমার জানা সব জায়গাতেই খুঁজেছি তোদের। আরাব একটু থেমে আবারও বলল, তুই ঠিক করেছিলি যে আমাদের কিছু না জানিয়ে উধাও হয়ে যাবি। তাই তো তুই তোর পরিবার সম্পর্কে সব লুকিয়ে গিয়েছিলি। এই জন্যই তুই কোনোদিন আমাদের তোদের বাসায় নিয়ে যাসনি, যাতে তুই চলে গেলে আমরা তোর খোঁজ না নিতে পারি। পরিবারের কথা উঠতেই এড়িয়ে চলতি, শুধু একটা বিষয়ে সবসময় কথা বলতি, সেটা তোর বোনের ব্যাপারে। মায়াপরীর কথা তোর মুখে এমন ভাবে শুনেছি যে না দেখে তার মায়ায় ডুবেছি। তুই তো চলে গেছিস তোর বোনকে নিয়ে, কিন্তু তোর বোনের মায়া আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এসব ভাবতে ভাবতে কত সময় পেরিয়ে গেল, তার কোনো হদিশ নেই আরাবের। এখন রাত 10টা বাজে। কিছুক্ষণ আগে আরিশা এসে আরাবকে রাতের খাবারের জন্য ডেকে গেছে। আরাব নিজের ভাবনা থেকে বেরিয়ে খাবার খেতে চলে গেল। খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে আহসান শাহরিয়ার, আরিশা আর সায়রা। শারমিন শাহরিয়ার সবাইকে পরম মমতায় খাবার পরিবেশন করছেন। এরই মাঝে আরাব এসে সায়রার ঠিক সামনে চেয়ারটা টেনে বসলো। সায়রা একবার চোখ তুলে তাকালো, পরক্ষণেই আবার দৃষ্টি নামিয়ে নিল। আরাবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিঃশব্দে নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেল। শারমিন শাহরিয়ার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি খুব করে চান যেন আরাব সায়রাকে মেনে নেয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই সমান চেষ্টা করতে হয়, কিন্তু ওদের সম্পর্ক কেউ কারোর জন্য ন্যূনতম ছাড় দিচ্ছে না। শারমিন শাহরিয়ার মনে মনে ঠিক করলেন, তিনি নিজেই এবার ওদের সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করবেন। আর সেটা করতে হলে সবার আগে সায়রাকে আরাবের রুমে শিফট করতে হবে। দুজন এক রুমে থাকলে অন্তত একে অপরের মুখোমুখি হবে। কথা না বলুক, ঝগড়া তো করবে। আর কথা বা তর্ক যাই হোক না কেন, তাতেই সম্পর্ক সহজ হওয়ার পথ তৈরি হয়। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, যেভাবেই হোক ছেলে বউয়ের এই দূরত্ব তিনি কমিয়ে আনবেন। সময় তার আপন গতিতে চলমান। আজ সায়রা ও আরভানের বিয়ের 7টি দিন কেটে গেছে। এই 7 দিনে বাহ্যিকভাবে কিছুই বদলায়নি। সায়রা তার নিয়ম মতোই ভার্সিটিতে যাচ্ছে। আরিশা ও মাইসার সাথে দুষ্টুমি আর আড্ডায় তার দিন কেটে যায়। বাড়িতে ফিরলে শ্বশুর শাশুড়ির অকৃত্রিম আদর, আরিশার সাথে গল্প আর প্রিয় বিড়াল স্নোর সাথে খেলা করেই সময় কেটে যায় তার। রাতে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ভাইয়ের কথা মনে পড়ে সায়রা, তখন সে আর একা থাকে না। ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে তাকে সঙ্গ দেয় আরিশা। এভাবেই কাটছে সায়রার দিনগুলো। অন্যদিকে আরবানের দিন কাটছে প্রচন্ড ব্যস্ততায়। সকালে ভার্সিটি আর ক্লাস শেষ করে সোজা অফিস। আগে অফিসে ফুল টাইম সময় দিলেও এখন ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করার পর শুধু বিকেলের শিফটে অফিস যায় সে। অফিস থেকে ফিরে তার একটাই রুটিন, রাতে নিভৃতে বসে ফেসবুকে মায়াপরীর ছায়া আইডি চেক করা। আইডিটা আজও অ্যাক্টিভ হলো কিনা তা দেখে হতাশ হওয়া, আর নিখোঁজ বন্ধুর ওপর অভিমান করে মনে মনে একরাশ অভিযোগ জমা করাই যেন তার নিয়তি। পাশে বসে সেই কথাগুলো শোনার মতো কেউ নেই তার। এভাবেই কাটছে সবার দিন। তবে আজ শাহরিয়ার ভিলাতে এক খুশির আমেজ বিরাজ করছে, কারণ আজ আরবানের নানি দিলোয়ারা বেগম আসছেন। শারমিন শাহরিয়ার নিজেই ওনাকে আসার জন্য অনুরোধ করেছেন। তিনি জানেন এই বৃদ্ধা নানি আসলে আরাবের রুমে সায়রাকে শিফট করতে পারবেন। শারমিন শাহরিয়ার ওনাকে সবকিছু খুলে বলেছেন। তাই নানি ও নাতি বউয়ের দূরত্ব ঘুচাতে 1 মাস থাকার পরিকল্পনা নিয়েই আসছেন। আরাব, আমি চাই না আমার মা, মানে তোমার নানি, এখানে এসে দেখুক যে তার নাতি আর নাতবউ আলাদা রুমে থাকে। তিনি তোমার বিয়ের খবর শুনেই নাতবউকে দেখতে আসছেন। নানি যতদিন এই বাড়িতে আছেন ততদিন তোমাকে আর সায়রাকে একই রুমে থাকতে হবে। নানি চলে যাওয়ার পর তোমার যা মন চাই করো। আরাবকে নিজের রুমে ডেকে কথাগুলো বললেন শারমিন শাহরিয়ার। মায়ের কথা শুনে আরাব কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। এরপর মাথা তুলে মায়ের দিকে তাকিয়ে বলল,
আম্মু, যে সম্পর্ক আমি মানি না বা যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, লোক দেখানো সেই নাটক করার তো কোনো মানে হয় না। আরাবের কথা শুনে শারমিন শাহরিয়ার মোটেও বিচলিত হলেন না। তিনি এবার আরো কড়া স্বরে বললেন, সম্পর্কটা তুমি মানো না কিংবা এর ভবিষ্যৎ নেই, সেটা তুমি আর আমি জানি, বাইরের কেউ তা জানে না। আর আমি সেটা জানতেও চাই না, তাই যেটা বলছি সেটা শোনো। আমি লিমাকে দিয়ে সায়রার জামা কাপড় তোমার রুমে পাঠিয়ে দিয়েছি। আমার মা এখানে আসার পর আমি কোনো অপ্রীতিকর তামাশা দেখতে চাই না। মায়ের কথা শুনে আরাব এবার বেশ বিরক্ত হলো। সে কিঞ্চিত তিক্ত স্বরে বলল, আম্মু, যখন সব তোমার ইচ্ছা মতোই হবে তাহলে আমাকে ডেকে এনে কেন বলছো? যাতে পরবর্তীতে তুমি কোনো ঝামেলা না করো সেই সতর্কতা দেওয়ার জন্যই তোমাকে জানিয়ে রাখলাম। আর আবার কিচ্ছু বলল না। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। এখন ওই মেয়েটার সাথে রুম শেয়ার করতে হবে এটা ভাবতেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে আর এক মুহূর্তেও সেখানে দাঁড়িয়ে না থেকে ধূপ ধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার একটি দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ভাবলেন, এবার সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেলেই হয়। দিলোয়ারা বেগমের সামনে কাচুমাচু হয়ে বসে আছে সায়রা। পাশে আরিশা। নানি আসার পর সায়রা ওনাকে সালাম দিল। বাড়ির সবার সাথে কুশল বিনিময় করার পর থেকেই নানি সায়রাকে ওনার সামনে বসিয়ে রেখেছেন। ওনার নাকি নাতবউকে মন ভরে দেখতে হবে। অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর উনি বললেন, মাশাআল্লাহ, নাতবউ তো একদম পরীর মতো। কি মায়াবী মুখ, এই মুখের দিকে তাকালে আর মুখ ফিরিয়ে নেওয়া দায়। নানির কথা শুনে সায়রা লজ্জা পেয়ে মাথা নিচু করল, কিন্তু পরক্ষণেই ওনার কথাটা ভেবে মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল সে। মায়াবী মুখ দিয়ে কি লাভ, যেখানে নিজের স্বামী বাসর রাতেই তাকে অস্বীকার করে। তবে মনের সেই তিক্ততা নানিকে বুঝতে দিল না সে। দিলুয়ারা বেগম আবারও বললেন, নাতবউ, তুই এসব কি পরে আছিস? নতুন বিয়ে হয়েছে, সবসময় শাড়ি পরে সেজেগুজে থাকবি, তা না করে এসব কি পরে আছিস? শোন নাতবউ, সবসময় পরিপাটি থাকবি আর বরকে নিজের আঁচলে বেঁধে রাখবি। সায়রা কিচ্ছু বলল না, চুপচাপ সবকিছু শুনলো। তার এখন মাথা নিচু করে শোনা ছাড়া আর কোনো কাজ নেই। সায়রা চুপ থাকলেও চুপ থাকলো না আরিশা। সে এবার একটু অভিমানী সুরে বলল, নানি, তুমিও আম্মুর মতো শাহরুখকে পেয়ে আমাকে ভুলে গেছো? এতক্ষণ ধরে আমিও শাহরুর পাশে বসে আছি, অথচ আমার সাথে একটা কথাও বললে না, শুধু শাহরুর সাথেই কথা বলছো। আরিশার এমন নাটকীয় ভঙ্গি দেখে সায়রা মুখ টিপে হাসতে লাগলো। আরিশা সেটা দেখেও দেখলো না। সে ভেবেছিল নানি নিশ্চয়ই তাকে এখন ভুল হয়ে গেছে বলে বুকে টেনে নেবে, কিন্তু আরিশার ভাবনায় জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন, তুই একদম আমার নাতবউকে হিংসে করবি না। তোকে ছোটবেলা থেকে আদর করা কি কম হয়েছে? এখন সব আদর আমার নাতবউ পাবে। তুই তোর শ্বশুর বাড়ি গিয়ে তখন ওখানকার সবার সোহাগী হোস। কথাটা শোনা মাত্রই আরিশার মুখটা চুপসে গেল। তা দেখে সায়রা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে শব্দ করে হেসে দিল। সাথে দিলোয়ারা বেগমও হাসতে লাগলেন। তাদের হাসতে দেখে প্রথমে আরিশা রাগ করে মুখ ফিরিয়ে রাখলো, কিন্তু পরক্ষণেই সে নিজেও হেসে দিল। হাসতে হাসতে সায়রা এবার আরিশার কাছে আরো চেপে বসে তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না আরু, বাসায় সবাই তাদের আদর আমাকে ভাগ করে দিলেও আমার সব আদর শুধু তোর জন্যই। সবাই আমাকে আদর করবে আর আমি সেই আদর তোকে পুষিয়ে দেব। কথাগুলো শুনে আরিশা সায়রাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ সারু, একমাত্র তুইই আমাকে ভালোবাসিস, আর কেউ আমাকে ভালোবাসে না। সায়রা ও আরিশাকে জড়িয়ে ধরলো। পাশে বসে দিলোয়ারা বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওদের দিকে। কে বলবে এরা ননদ ভাবি, বাইরের মানুষ দেখলে নির্ঘাত বলবে ওরা দুই বোন। কিছুটা দূরে দাঁড়িয়ে শারমিন শাহরিয়ারও এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখছিলেন। ওনার মনে হলো সত্যিই ওনার দুই মেয়ে। তিনি এবার এগিয়ে এসে তার মাকে গল্প থামিয়ে আগে ফ্রেশ হয়ে নিতে বললেন। ওনার জন্য নিচতলার রুম রেডি করে রাখা হয়েছে। দিলোয়ারা বেগম ফ্রেশ হতে চলে যেতেই সায়রা পেছন থেকে শারমিন শাহরিয়ারকে জড়িয়ে ধরে বলল, আম্মু, নানুমণি কতদিন থাকবেন? ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি আরিশা আর নানুমণি মিলে অনেক গল্প করতে পারবো। শারমিন শাহরিয়ার সায়রার কথা শুনে মুচকি হাসলেন। সায়রার মাথায় পরম আদরের হাত বুলিয়ে দিয়ে বললেন,
তোর নানুমণি এবার অনেকদিন থাকবেন রে মা, রোজার ঈদের পরেই যাবেন। আরিশা খুশিতে চিৎকার করে উঠল, ইয়াহু! তার মানে নানুমণি পুরো 1.5 মাস থাকবেন। সারু, আমরা 1.5 মাস ধরে নানুমণির কাছে কত সুন্দর সুন্দর গল্পও শুনতে পারবো, একবার ভেবে দেখ। আরিশার কথায় সায় দিয়ে মাথা নাড়ল সায়রা। দুই মেয়ের এমন অকৃত্রিম খুশি দেখে শারমিন শাহরিয়ারের মনটাও ভরে গেল। তিনি দুজনকে বসতে বলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মায়ের জন্য পছন্দের কিছু খাবার রাঁধতে হবে। রাত এখন 11টা। সবাই রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। শুধু সেখানে ছিল না আরাব। আড্ডা শেষে সবাই যার যার রুমে চলে গেল ঘুমাতে। কিন্তু বিপাকে পড়ল সায়রা। তার শাশুড়ি যাওয়ার আগে স্পষ্ট করে বলে দিয়েছেন, নানুমণি যতদিন এ বাড়িতে আছেন সায়রাকে আরাবের রুমেই থাকতে হবে। সায়রা অনেকক্ষণ ধরেই আরাবের রুমের সামনে পায়চারি করছে। অবশেষে আর বেশি কিছু না ভেবে সে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল আরাব। দরজাটা খোলার সাথে সাথেই সায়রার নাকে এলো আরাবের ব্যবহৃত দামি পারফিউম আর কড়া কফির একটা মিশ্র ঘ্রাণ। রুমের ভেতরটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। শুধু এসির মৃদু গুঞ্জন সেই নিস্তব্ধতাকে আরো রহস্যময় করে তুলেছে। সায়রাকে দেখে মুহূর্তেই আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে দরজা ছেড়ে পাশে সরে দাঁড়ালো সায়রাকে রুমে প্রবেশ করার সুযোগ দিতে। সায়রা যখন পা বাড়িয়ে ভেতরে ঢুকলো তার মনে হলো সে যেন কোনো এক অদৃশ্য দেয়ালের ভেতর প্রবেশ করলো। আরাব দরজার পাশেই পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। সায়রা তার পাশ কাটিয়ে যাওয়ার সময় আরাবের স্থির দৃষ্টির তীক্ষ্ণতা অনুভব করতে পারল। সেই চাউনিতে কোনো দয়া নেই, বরং আছে এক ধরনের চ্যালেঞ্জ। রুমের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। এক ধরনের অজানা অস্বস্তি আর ভয়ের শীতল স্রোত সায়রার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আরাবের এমন আচরণ দেখে অবাক হলো সায়রা। সে মনে মনে বলল, এই ম্যানার্সলেস লোকটা এত সহজে রুম শেয়ার করতে রাজি হয়ে গেল কিভাবে? আবার ভাবলো, যেভাবেই রাজি হোক আমার কি, এখন নানুমণি যতদিন আছেন এই লোকটাকে চোখের সামনে সহ্য করতে হবে, এটাই বড় কথা। সে আর কিছু না ভেবে রুমে ঢুকে আলমারি থেকে একটা ওভারসাইজ টি-শার্ট, প্লাজো আর ওড়না নিয়ে ওয়াশরুমে চলে গেল। শারমিন শাহরিয়ার আগেই লিমাকে দিয়ে সায়রার সব কাপড় এই আলমারিতে গুছিয়ে রেখেছেন। সায়রা ভেতরে যেতেই তার যাওয়ার দিকে তাকিয়ে এক ক্রূর হাসি হাসলো আরাব। তারপর বিড়বিড় করে বলল, তোমার অনেক সাহস তাই না? এই সাহস কিভাবে ভাঙতে হয় তা আমি ভালো করেই জানি। ভার্সিটিতে আর বাড়িতে আমাকে অপমান করার ফল তোমাকে আজ বুঝিয়ে দেব আমি। সায়রা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আরাব বিছানায় চিত হয়ে শুয়ে আছে। আরাবের পরনে একটা গ্রে কালারের পাতলা টি-শার্ট আর কালো ট্রাউজার। চিত হয়ে শোয়ার কারণে আরাবের পেশিবহুল শরীরের গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রা দ্রুত সেদিকে থেকে চোখ সরিয়ে আয়নার সামনে টুল টেনে বসলো। তারপর পাঞ্চ ক্লিপটা খুলে তার লম্বা ঘন দীঘল কালো চুলগুলো উন্মুক্ত করে দিল। ধীর স্থির ভাবে চিরুনি নিয়ে চুলগুলো আঁচড়ে সুন্দর করে একটা বেণী করে নিল সে। এরপর উঠে বিছানার সামনে গিয়ে দাঁড়ালো এবং আরাবকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, আপনি এভাবে পুরো বিছানা দখল করে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আরাব সায়রার কথা শুনেও যেন শুনলো না। এক বিন্দুও নড়ল না সে। সায়রা বেশ বুঝতে পারলো এই লোক তাকে বিছানায় শুতে দেবে না বলে এমন ঘুমের ভান করছে, না হলে এত অল্প সময়ে কোনো মানুষ এভাবে গভীর ঘুমে তলিয়ে যেতে পারে না। সায়রা অবশ্য দমে যাওয়ার মেয়ে নয়। সে এক টানে আরাবের গায়ের ওপর থেকে কমফোর্টারটা কেড়ে নিল। তারপর একটা বালিশ নিয়ে নির্বিকার ভঙ্গিতে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সায়রা জানে এই রুমে এই একটাই কমফোর্টার আছে। এবার রাতের এই হাড় কাঁপানো ঠান্ডায় আরাবকে বেশ ভালোই জমতে হবে। এদিকে সায়রা কমফোর্টার কেড়ে নেওয়ায় বেশ রাগ হলো আরাবের। সে ইচ্ছে করেই আগে বিছানায় শুয়েছিল, কারণ সে সায়রার সাথে রুম শেয়ার করলেও বেড শেয়ার করতে একদমই রাজি নয়। সে জানতো সে যদি আগে বিছানা দখল না করতো তবে এই তেজস্বী মেয়ে নির্ঘাত বিছানায় শুয়ে বলতো, বেড শেয়ার করতে না পারলে সেটা আপনার সমস্যা, আমার নয়। আপনার যেখানে ইচ্ছে ঘুমান। তখন বিয়ের রাতের মতো তাকে আবারও সারা রাত সোফায় কুঁকড়ে শুতে হতো। তার এই লম্বা আর বলিষ্ঠ শরীর নিয়ে এত ছোট সোফায় কি শান্তিতে ঘুমানো যায়?
আরাব এবার আর মুখে কিছু বলল না। সে নিঃশব্দে রিমোট নিয়ে রুমের সব লাইট অফ করে দিল। এই রুমের লাইটিং সিস্টেমটা বেশ আধুনিক, যা রিমোট দিয়েই কন্ট্রোল করা যায়। হঠাৎ লাইট চলে যাওয়ায় ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সায়রা চট করে উঠে বসলো। অন্ধকারের প্রতি তার এক মারাত্মক ফোবিয়া আছে। সায়রার মস্তিষ্ক এবার অতীতে ঘটে যাওয়া কিছু বিভীষিকাময় আবছা স্মৃতি ভিড় করতে লাগলো। সে ভয়ে ভয়ে কাঁপা গলায় আরাবকে উদ্দেশ্য করে বলল, এই যে শুনছেন, লাইটটা জ্বেলে দিন প্লিজ। আরাব যেন শুনেও শুনল না। সে উল্টো নিজের ফোনে একটা হরর সাউন্ড প্লে করে দিল। ঘুটঘুটে অন্ধকার ঘরে সেই শব্দ পরিবেশকে আরো ভুতুড়ে করে তুলল। অন্ধকারে সায়রার এই দুর্বলতার কথা আরাব কিছুক্ষণ আগেই জেনেছে। ড্রয়িং রুমে গল্প করার সময় সায়রা আরিশাকে এই ফোবিয়ার কথা বলেছিল। আরাব তখন কফির জন্য নিচে গিয়ে কথাগুলো শুনে ফেলে। তখনই সে ঠিক করে ফেলেছিল তাকে করা অপমানের বদলা সে সায়রাকে এই অন্ধকারের ভয় দেখিয়েই উসুল করবে। হঠাৎ আরাবের কানে এলো সায়রার ভয়ার্ত কাঁপা কাঁপা কণ্ঠ। প্লিজ লাইটটা অন করে দিন, আমার খুব ভয় করছে, আপনি যা বলবেন আমি সব শুনবো, প্লিজ লাইটটা অন করে দিন। বলতে বলতে সায়রার গলা ধরে এলো, যেন মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। সায়রার এই ভীত কণ্ঠস্বর শুনে আরাব মনে মনে এক ধরনের তৃপ্তি পেল। সায়রা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ মিস্টার শাহরিয়ার, লাইট অন করুন। আরাব তবুও লাইট অন করলো না। সায়রা আরো নানাভাবে আকুতি মিনতি করে লাইট অন করার জন্য আরাবকে অনুরোধ করলো, কিন্তু প্রতিশোধ পরায়ণ আরাবের কানে সায়রার সেই ভয়ার্ত আকুতি যেন পৌঁছালোই না। এদিকে সোফায় গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে বসে পড়ল সায়রা। সায়রার স্মৃতিতে ভেসে আসতে লাগলো অতীতের ভয়ঙ্কর সব স্মৃতি। সেই বিভীষিকাময় অন্ধকার রাতগুলো তাকে তাড়া করতে শুরু করলো। সায়রা বিড়বিড় করতে করতে বলল, মা, মা, আমি কিছু করিনি, মা, আমাকে একা রেখো না। এক নাগাড়ে কথাগুলো বলে যাচ্ছে সে। কিছুক্ষণ পর আরাব খেয়াল করলো কান্নার শব্দটা পাল্টে এখন একটা গোঙানির শব্দ আসছে। কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। শব্দটা শুনেই আরাব চট করে লাইট অন করে দিল। আলো জ্বলতেই সায়রার অবস্থা থেকে আরাব চমকে উঠল। সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোফার এক কোণে হাঁটুতে ভর দিয়ে সায়রা থরথর করে কাঁপছে। এই হাড়িম করা শীতেও সায়রার পুরো শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। প্রচন্ড ভয়ে সে চোখ দুটো অস্বাভাবিকভাবে খিচে বন্ধ করে রেখেছে আর গোঙানির স্বরে ডুকরে কাঁদছে। অস্ফুট স্বরে কি যেন বিড়বিড় করছে সে। ভাইয়া, কোথায় তুই? আমার খুব ভয় করছে রে। এখানে কেউ ভালো নয়, সবাই শুধু আমাকে কষ্ট দেয়। তুই কখন আসবি আমাকে এখান থেকে নিয়ে যেতে? তোর পুতুলের খুব ভয় করছে। তোর পুতুল কাঁদছে ভাইয়া, আয় না তাড়াতাড়ি। সায়রার বিড়বিড় করে বলা কথাগুলো আরাব স্পষ্ট শুনতে পেল না, কিন্তু সে অবাক হয়ে তাকিয়ে রইল ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটার দিকে। সে ভেবেছিল সায়রা সাধারণ একটু ভয় পাবে, কিন্তু ভয়ের চোটে তার এই করুণ অবস্থা হবে তা আরাব কল্পনাও করেনি। সে যদি জানতো সায়রা অন্ধকারের কথা ভেবে এতটা আতঙ্কিত হয়ে পড়বে, তবে সে কোনোদিন এমন নিষ্ঠুর রসিকতা করতো না। আরাব এবার আর কিছু না ভেবে তাড়াতাড়ি খাট থেকে নেমে সায়রার কাছে গেল। সে সায়রার কাঁধে হাত রাখলো, কিন্তু সায়রার কোনো হুঁশ নেই। হঠাৎ সায়রা ঢলে পড়ে যেতে নিলেই আরাব তাকে দুই হাতে জাপটে ধরে বলল। প্রচন্ড ভয়ে মেয়েটা জ্ঞান হারিয়েছে। আরাব আর দেরি না করে সায়রাকে পাঁজা কোলা করে তুলে নিল এবং সাবধানে খাটে শুইয়ে দিল। টেবিল থেকে পানির জগ নিয়ে সে সায়রার চোখে মুখে পানির ঝাপটা দিল, কিন্তু সায়রা চোখ খুলল না। সায়রার ভারী নিঃশ্বাসের শব্দ শুনে আরাব ভাবল ভয়ের চোটে হয়তো মেয়েটা গভীর ঘুমে তলিয়ে গেছে। আরাব সোফা থেকে কম্পিউটারটা নিয়ে এসে সায়রার গায়ে জড়িয়ে দিল। তারপর একরাশ অস্বস্তি আর অপরাধ বোধ নিয়ে বারান্দায় চলে গেল। পরদিন সকালে সূর্যিমামা উঁকি দিচ্ছে। শীতকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে সায়রার মুখের ওপর এসে পড়ল। রোদের তেজ চোখে লাগতেই সায়রার ভ্রু কুঁচকে গেল। সে এবার আস্তে আস্তে চোখ খুলে উঠে বসলো। ঘুম থেকে উঠে সায়রা নিজেকে খাটে আবিষ্কার করে ভীষণ অবাক হলো। রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখলো কোথাও কেউ নেই। এরপর গত রাতের সব ঘটনা একে একে মনে পড়তেই রাগে সায়রার চোখ মুখ শক্ত হয়ে গেল।
সে মনে মনে ভাবতে লাগলো একটা লোক কতটা নীচ আর কাপুরুষ হলে একটা মেয়ের দুর্বল জায়গায় এভাবে আঘাত করতে পারে। সায়রা আর কিছু না ভেবে খাট থেকে নেমে আলমারি থেকে একটা কালো কামিজ, সাদা সালোয়ার আর তার সাথে মিলিয়ে ওড়না বের করে গোসল করতে গেল। গত রাতের ঘামে শরীর একাকার হয়ে আছে, তাই এখন গোসল করাটা খুব প্রয়োজন। ঝটপট রেডি হয়ে সে নিচে নেমে গেল। একটি ক্যাফেতে বসে আছে আরাফ আর ফারহান। ফারহানই ফোন করে আসতে বলেছিল আরাফকে, তার নাকি বিশেষ কিছু বলার আছে। আরাফ আসতেই ফারহান তাকে টেবিলে বসতে বলে কি খাবে জিজ্ঞেস করলো। আরাফ কিছু খাবে না বললেও ফারহান দুজনের জন্য কফি অর্ডার দিল। আরাব এবার ফারহানের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, কি জানতে পেরেছিস তুই, যার জন্য এভাবে সকাল সকাল আমাকে ডেকে এনেছিস? আরাবের কথায় ফারহান শান্ত কণ্ঠে উত্তর দিল, আমরা যাকে বাংলাদেশের অলিতে গলিতে খুঁজছি সে আসলে বাংলাদেশেই নেই। ফারহানের কথায় আরাব বুঝতে পারল সে কার কথা বলছে। তবে সে এটা জেনে অবাক হলো যে তাদের প্রিয় বন্ধু তাদের কিছু না জানিয়েই বিদেশে চলে গেছে। আরাব নিজেকে সামলে নিয়ে আবারও জিজ্ঞেস করলো, সে একা গেছে নাকি তাকেও সাথে নিয়ে গেছে? আমি যতদূর খোঁজ পেয়েছি সে একাই গেছে, তার বোন সাথে যায়নি। সে বিদেশে চলে গেলেও তার বোন বাংলাদেশেই আছে। ফারহান 4 বছর আগে নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছিল, যার কারণে সে এভাবে চলে গেছে। না হলে যে বোনের জন্য সন্ধ্যা 6টার পর আমাদের সাথে এক মুহূর্ত বাইরে থাকতো না, সেই বোনকে একা ফেলে সে কিভাবে বিদেশে চলে গেল? ফারহান ওর পরিবার সম্পর্কে আরো ভালো করে খোঁজ লাগা। আমরা ওর সম্পর্কে সব জানলেও ওর পরিবার সম্পর্কে আসলে কিছুই জানি না। আরবের কথায় ফারহান মাথা নেড়ে সায় দিল। তারপর দুজন আরো কিছুক্ষণ কথা বলল। আরাব ভার্সিটিতে যাবে বললে ফারহানও তার সাথে যাওয়ার জন্য তৈরি হলো। দুজনে একসাথে ক্যাফে থেকে বেরিয়ে গেল।